কোনো একটা টিভিসি কিংবা চিত্রনাট্যে কাজ করা কি আসলেই খুব সহজ? কিংবা বড় স্ক্রিন থেকে শুরু করে মোবাইলের স্ক্রিনে তারকা বনে যাওয়া মানুষগুলোর অভিনয় কিংবা অভিব্যক্তি নিয়ে আমরা অকপটে যে সমালোচনার ঝড় তুলি, তাদেরকে কি কখনো প্রশ্ন করে দেখা হয়েছে যে ক্যামেরার সামনে কাজ করাটা কতটা কঠিন? কিংবা আমরা স্কুল কলেজে যারা মাত্র 20 থেকে 30 জনের সামনে কোনো একটা কিছু উপস্থাপন করতে আমাদের গলা শুকিয়ে যেত, সেখানেই তারকা বনে যাওয়া মানুষগুলোকে শত শত মানুষের সামনে ক্যামেরাকে ফেস করে অভিব্যক্তি ঠিক রেখে অভিনয় করে যেতে হয়। আমি আমার এই ছোট্ট ক্যারিয়ারের ছোট্ট জীবনে এত ক্যামেরা ফেস করে এতটুকুন বলতে পারি যে এতটা সহজ নয়। আর আপনারা যারা বলেন যে আপনারা তো আমাদের মতো 9 to 5 জব করেন না, আপনারা তো ইনফ্লুয়েন্সার, তাদেরকে বলতে চাই যে আপনি আপনার কাজটা ছেড়ে কিছুদিন আমাদের কাজটা একটু করে দেখতে পারেন। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার 9 to 5 জবের মতন আমাদের কাজে কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি কঠোর পরিশ্রম করতে হয়, ফোকাস ঠিক রাখতে হয়, অধ্যাবসায়ী হয়ে উঠতে হয়। কারণ আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন গল্প করতে এসেছি। আমি কিছুদিন আগে খুব প্রফেশনাল একটা শ্যুট করেছিলাম, সেটার ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। তাহলে চলে যাচ্ছি গল্পে। আমার কল টাইম ছিল ভোর 6টায়। ইয়েস, আপনাদের মতো 9 to 5 জব না করতে হলেও কিন্তু আমাদের খুব অড টাইমে এরকম আমাদের কল টাইম থাকে। সেটা হতে পারে ভোর 6টা। আর আমার মতো যারা ব্রাইডস করেন তারা জানবেন যে শুধু ভোর 6টা না, অনেক সময় ভোর 5টাও কল টাইম থাকে বউদের। তখন আমাদের কিন্তু ভোর 4টায় উঠে যেতে হয়। আর আমার মতন যারা আছেন, যারা কিনা ব্রেকফাস্ট বা মুখে কিছু না দিয়ে একেবারে বের হতে পারেন না, তাদের মোটামুটি বাসায় নিজের মতন করে একটা ব্রেকফাস্ট বানিয়ে নিতে হয়। কারণ এত সকালে তো বুয়ারা আসবে না, কিংবা আপনার জন্য কেউ ব্রেকফাস্টও বানাবেন না। এবং আমি ঝটপট করে ব্রেকফাস্টটা খাওয়া শুরু করলাম এবং খেতে খেতে আমার ফোনে একটা কল চলে আসলো এবং কলটা পিক করে আমি বুঝতে পারলাম যে গাড়ি চলে এসেছে নিচে। তো সবাই আমার জন্য ওয়েট করছে। তো আমি ঝটপট করে আমার লাগেজটা নিয়ে নেমে গেলাম। গাড়িতে যখন উঠলাম দেখলাম সবাই ঘুমাচ্ছে, খুব স্বাভাবিক, ভোরবেলা যেহেতু কল টাইম ছিল। আমাদের লোকেশনটা ছিল হচ্ছে সাভারে। আমরা রওনা দিয়ে দিলাম। 30 মিনিটের মতো লেগেছে, তবে এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারছি না কারণ কিছু গোপনীয়তা ব্রিচ করাটা আমার পক্ষে সম্ভব না। ইট ওয়াজ এ রিসর্ট যেখানে আমার সঙ্গে আরও 3 জন ইনফ্লুয়েন্সার ছিলেন। আমার প্রথম শটটা ছিল ওয়াশরুমে, যেখানে খুব স্নিগ্ধ একটা ব্যাপার ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। যদিও আমি জানি না যে আমার সঙ্গে স্নিগ্ধতা ব্যাপারটা কতটুকুন যায়, তবে প্রথমে গিয়েই আমাদের মেকআপটা শুরু হয়ে গেল। তবে আমি যখন মেকআপ নিব তখন আরেকজন ইনফ্লুয়েন্সার আসলে মেকআপ নিচ্ছিলেন, যার কারণে আমি হেয়ারটা আগে করে ফেলি। প্রথম লুকের হেয়ারটা আমার খুবই সিম্পল একটা বান ছিল, আর কিছুই না। এবং তারপর আমার মেকআপ যখন করালো, খুবই সিম্পল একটা মেকআপ ছিল, মানে ইটস আ নো মেকআপ, জাস্ট হালকা একটু ব্লাশ, একটু আন্ডার আই কনসিলার, দ্যাটস ইট। এবং আমি এত সিম্পল মেকআপে একদমই অভ্যস্ত না। তোমরা জানো যে আমি তোমাদের ভাষায় ভূতের মতন মেকআপ করতে পছন্দ করি এবং আই এম প্রাউড অফ দ্যাট, আমি ওটাই করি। বাট আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে একটু ভিন্নতা করলে হয় কি, ব্যক্তিত্বের আরেকটা ধাপ প্রকাশ পায়, একটা বিচিত্রতা প্রকাশ পায়। চলে গেলাম আমার প্রথম শট দিতে। হয়তো 30 সেকেন্ডসের একটা শট, তবে ওটার পেছনে তোমাকে টেক আফটার টেক দিতে হবে, কারণ ওরা ওই অতগুলো টেক থেকে একটা পারফেক্ট টেক নেওয়ার চেষ্টা করে। আমার বেলায় সেম হয়েছে। একটু নার্ভাস ফিল করছিলাম, এত মানুষ। আই ওয়াজ দ্য সেন্টার অফ অ্যাটেনশন, উইচ অ্যাকচুয়ালি ক্লিক মাই অ্যাংজাইটি আ লিটল বিট। তারপরও নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করে প্রথম শটটা ওকে করলাম। আমারও প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল। সেকেন্ড আরেকটা আমার শট ছিল, ওইটার জন্য আমাকে রেডি করানো হলো, যেখানে আমার একটা ঈদ লুক দেওয়ার কথা, সকালবেলার স্নিগ্ধ একটা ঈদ লুক, যেখানেও আমাকে খুবই সিম্পল মেকআপ করানো হলো। আর হেয়ারটা একটু boho টাইপের ওয়েভ করলো, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আর মেকআপের ক্ষেত্রে আমার চোখে কাজল দেওয়া হলো, যেটা আমার একদমই পছন্দ ছিল না, বাট ভাবলাম যে ওই যে একটু ভিন্ন কিছু করা নিজের জন্য। হালকা একটু কাজল টাইট লাইন করলো। একটু আমি বললাম যে আমি তো একটু দেখতে একটু আমি স্বাস্থ্যবান, আমাকে একটু বেশি করে কন্ট্রোল করেন। কন্ট্রোলও বেশি করতে চাইলো না। কিন্তু মধ্যে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে এবং শুটিংয়ের খাবার এর আগে আমার ট্রাই করা হয়েছে, তবে এই শুটিংয়ের খাবারটা খুব বেশি মজা ছিল। একদম দেশি খাবার দাবার, যেহেতু আমি দেশি খাবার খুব পছন্দ করি। লাউ, চিংড়ি মাছ, দেশি মুরগি ছিল কিনা জানি না, বাট মুরগির মাংসটা খুবই মজা ছিল। গরুর মাংস ছিল, আরও কিছু পালং শাক সবজি ছিল। তা আমি মোটামুটি পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আমি উপরে চলে গেলাম, কারণ আমার কল টাইম অলরেডি চলে আসছে। ঝটপট করে আমি ড্রেস চেঞ্জ করে
চলে গেলাম। আমার সেকেন্ড যে শটটা ছিল ওটা একটা রুমের মধ্যে ছিল। সো তোমরা দেখলে বুঝবাই না যে এই রুমের মধ্যে আশেপাশে যে এত মানুষ দাঁড়িয়ে আছে, এই একটা টেক দেখে কখনোই বোঝা সম্ভব না। তো বেডরুমে আমি চলে গেলাম। বেডরুমে আমরা একটা মেকআপ লুক করছি, এরকম একটা দৃশ্য ছিল। এর মধ্যে একটু ব্রেক নিলাম, আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম, তারপর আমি আবার টেক দিতে গেলাম। এরপর অনেক কষ্টে আমার একটা টেক ওকে হলো। পর আই ওয়াজ ডান, এবং আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 9:30 বাজে। আমি তাড়াতাড়ি করে আমার সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে দেখতে পারলাম যে মিম মান্তাহা আপু চলে আসছে, তারও একটা আসলে টেক ছিল। আমি তখন সবাইকে বাই বাই বলে আমরা চলে আসব। তবে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ তোমাদেরকে আমি দিতে চাই, সেটা হচ্ছে দেখো, কোনো প্রফেশনকেই কিন্তু ছোট করে দেখার কোনো ব্যাপার নেই। আমাদের ইনফ্লুয়েন্সারদেরকে প্রতিনিয়ত যে পরিমাণ বুলিং এর শিকার করতে হচ্ছে জাস্ট বিকজ আমরা মেকআপ করি এবং মেকআপ করে আমরা অর্থ উপার্জন করছি, সে কারণে আমি মনে করি না যে 9 to 5 যারা জব করছেন তাদেরকেও হয়তো ফেস করতে হয় কিনা। সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের জায়গা থেকে অন্যের প্রফেশনটাকে সম্মানের সহিত আরও দেখার চেষ্টা করি, তাহলে মনস্তাত্ত্বিক দিক থেকে হলেও আমাদের জীবনযাত্রার মানটা কিছুটা হলেও উন্নত হবে। তবে আমার আজকের ভিডিওতে বা আমার কোনো কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকেও ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আমি আসলে খুবই সাধারণ একটা মানুষ, খুব একটা ভ্লগ বানিয়ে আমি অভ্যস্ত না। তবে আমার যারা অনুরাগী আছেন তারা অনেকেই আমার ভ্লগ দেখতে চান, তাদেরকে ডেডিকেট করে আজকের ভিডিওটা বানানো। আই হোপ একটু হলেও আপনাদেরকে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমি আবার ইনশাল্লাহ ফেরত আসবো আমার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন।